শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। হতাশার ড্র দিয়ে আরম্ভ হলো ব্রাজিলের মিশন হেক্সা। শুরুতে গোল হজম করলেও ভিনিসিয়াস জুনিয়রের গোলে শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো সেলেসাওদের। হেক্সা মিশনে মরক্কো বধে কোচ কার্লো আনচেলত্তি নামালেন 29 বছর 235 দিন গড় বয়সের একাদশ। দানিলো, কুনহা, সান্দ্রোদের বাইরে রেখে দল সাজানোর পরিণাম অবশ্য শুরু থেকেই টের পেতে থাকে সেলেসাওরা। এলোমেলো ব্রাজিল মরক্কোর হাই প্রেসিং ফুটবলের সামনে রীতিমতো অসহায়। যে সুযোগে 21 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন মরক্কোর ইসমাইল সাইবারি। ব্রাহিম দিয়াজের ডিফেন্স যারা নিখুঁত পাস, গোলরক্ষক অ্যালিসন বেকারের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে জালে জড়ান সাইবারি। গোল হজম করে অবশ্য জেগে ওঠে কার্লো আনচেলত্তির ব্রাজিল। 32 মিনিটে দলটি ত্রাতা হয়ে আসেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনো গিমারেজের পাস থেকে দারুণ ড্রিবলিংয়ে কোনাকুনি শটে সমতা ফেরান রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার। ব্রাজিলের জার্সি গায়ে নিজের 50তম ম্যাচে 7ম গোলে দেখা পেলেন ভিনিসিয়াস। প্রথমার্ধের শেষ দিকে লুকাস পাকেতার একটি চমৎকার সিজার কিক মরক্কোর গোলরক্ষক বনো রুখে দিলে লিড নেওয়া হয়নি ব্রাজিলের। বিরতির পর বেশ কয়েকটি পরিবর্তন এনে ম্যাচের গতি বাড়ানোর চেষ্টা করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাজিমিরো, রজার ইভানেজের পরিবর্তে দানিলো ও ফ্যাভিনিওকে মাঠে নামানো হয়। আক্রমণ ভাগে ইগর থিয়াগো ও পাকেতার জায়গায় লুইস হেনরিক ও মাথিয়াস কুনহা মাঠে নামলেও মরক্কোর রক্ষণদুর্গ ভাঙা সম্ভব হয়নি। বিপরীতে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে তাতে সফল হয় মরক্কো। শেষ পর্যন্ত 1-1 সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। ব্রাজিলিয়ানরা তারা তাদের উচ্ছ্বাসটা দেখানোর চেষ্টা করলেও রেজাল্ট কিন্তু তাদেরকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। তবে দিন শেষে 1-1 এই সমতা এই ম্যাচের জন্য সবচেয়ে পারফেক্ট রেজাল্ট। তবে কোচ কার্লো আনচেলত্তির জন্য এটা কিন্তু রয়ে গেল, বিশেষ করে রক্ষণ এবং আক্রমণ ভাগে নতুন করে ভাবতে হবে। মুজ্জাবির তারেক, যমুনা স্পোর্টস, মেটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর আরও উন্নতির কথা বললেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে না পারার আক্ষেপ এই মাস্টার মাইন্ডের। দলে ভারসাম্যের অভাব দেখেছেন। পরবর্তী ম্যাচে শুরুর একাদশে পরিবর্তনের আভাস দিলেন সেলেসাও কোচ। কিছুটা নড়বড়ে থাকায় বিশ্বকাপের আগে এবার আর ফেভারিট তকমাটার সাথে ছিল না ব্রাজিলের। তবে হেক্সা জয়ের মিশন গ্যালারিতে হলুদ সবুজ সমুদ্র আর কোটি ভক্তের প্রত্যাশা নিয়েই বিশ্বমঞ্চে পা রেখেছিল সেলেসাওরা। কিন্তু মরক্কোর হাই প্রেসিং আর কঠিন ডিফেন্সের সামনে চেনা ছন্দ খুঁজে পেল না সাম্বা বয়রা। ভিনিসিয়াসের নজরকাড়া গোলে হার থেকে বাঁচলেও 1-1 ব্যবধানের এই ড্র নিশ্চিতভাবেই কার্লো আনচেলত্তির কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলছে। প্রথমার্ধে গোল সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ মিস করেন রাফিনিয়া, ইগার থিয়াগোরা। ম্যাচ শেষে মরক্কোর ডিফেন্স ভাঙতে না পারার আক্ষেপ যেমন করেছেন, তেমনি উন্নতি করার কথাও বলছেন কার্লো আনচেলত্তি। আমরা ভালো খেলিনি, কিছু চ্যালেঞ্জ ছিল, দলে খুব একটা ভারসাম্য ছিল না। আমরা বেশ কয়েকবার বলে নিয়ন্ত্রণ হারিয়েছি এবং আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের আরো উন্নতি করতে হবে। বেশ কয়েকটি পরিবর্তনের পর প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলার উন্নতি হয়েছিল, কিন্তু তারা মরক্কোর ডিফেন্স ভাঙতে পারেনি। শুরুর একাদশে থাকা থিয়াগো আর ইভানিয়াসদের পারফরমেন্স হতাশ করেছে ব্রাজিল ভক্তদের। অভিজ্ঞ এই মাস্টারমাইন্ড ইঙ্গিত দিলেন প্রথম একাদশে পরিবর্তনেরও। আমি এই ফলাফলে হতাশ নই, আবার সন্তুষ্টও নই। ব্রাজিলের শুরুর একাদশ পুরো টুর্নামেন্ট জুড়ে অপরিবর্তিত থাকবে না। প্রথম ম্যাচের উপর ভিত্তি করে আপনি বিশ্বকাপ জিততে পারবেন না। 1-1 গোলের এই ড্রয়ের পর সেলেসাওদের চোখ এখন পরবর্তী ম্যাচে, যেখানে 20 জুন হাইতির বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বের পথে রাস্তা মসৃণ করতে সেই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আনচেলত্তির শিষ্যদের সামনে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। পয়েন্ট হারানোর চেয়েও দলের পারফরম্যান্স বেশি হতাশ করেছে ম্যাচ দেখতে যাওয়া ব্রাজিলিয়ান সমর্থকদের। মরক্কোর বিপক্ষে ড্র দুশ্চিন্তা যোগ করলেও হেক্সার স্বপ্ন ছাড়ছেন না তারা। বিপরীতে প্রত্যাশিত শুরু পেয়ে উচ্ছ্বসিত মরক্কো সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুজনাবিন তারেক। কার্লো আনচেলত্তির অধীনে 24 বছরের শিরোপা খরা কাটানোর মিশন, কিন্তু হেক্সা মিশনে শুরুতেই হোঁচট।
পয়েন্ট হারানোর চেয়ে দলের পারফরমেন্স নিয়েই যেন বেশি দুশ্চিন্তা খেলা দেখতে আসা ব্রাজিলিয়ান সমর্থকদের। ব্রাজিল আসলে ব্রাজিলের পাসিং ভালো ছিল না, ব্রাজিলের ওভারঅল কেমিস্ট্রি এত ভালো ছিল না, ওই একটা গোলটা ছাড়া। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ উইথ হাইতি উইল গেট ব্যাক। খুব আশা ছিল নেইমারকে দেখবো, নেইমার তো আজকে মাঠে নামেনি। নেইমার তো ইনজুর্ড, আমি ওরা আশা করি না যে আজকে খেলবে, বাট হোপফুলি নেক্সট ম্যাচ। বিপরীতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার আনন্দ মরক্কো সমর্থকদের। কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই যেন শুরু অ্যাটলাস লায়ন্সদের। We're gonna make it to the final. It was such a hard game, but thank God we didn't lose because we never lose. Very good game. We like Dhaka a lot. Yes. We like Dhaka. Bangladesh, great country. And Buaji deserves. Let's go Morocco. We're gonna win it. We're gonna take it home, baby. তবে হেক্সা মিশনে এখনই হাল ছাড়তে নারাজ ব্রাজিলিয়ান সমর্থকরা। সামনের ম্যাচগুলোতে নেইমারের ফেরা পাল্টে দেবে দৃশ্যপট, তেমনটাই প্রত্যাশা তাদের। টিএসসিতে বড় পর্দায় ব্রাজিল মরক্কো ম্যাচ দেখলেন হাজারো সমর্থক। অ্যাটলাস লায়ন্সদের বিপক্ষে ড্রয়ে হতাশ সেলেসাও ভক্তরা, কেউ আবার বলছেন শক্তিমত্তায় প্রায় সমানে সমান মরক্কো। শুরুটা প্রত্যাশা মাফিক না হলে হেক্সা জয়ের স্বপ্ন দেখছেন অনেক সমর্থক। রাত বারে বারে উন্মাদনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর তখন যেন এক মিনি মারাকানা। হাজারো চোখ আটকে আছে ওই এক টুকরো বড় পর্দায়। সবার চোখে একটাই স্বপ্ন, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরও একটি আধিপত্যের জয় দেখা। কিন্তু মাঠের সবুজ ঘাসে গল্পটা ছিল অন্যরকম। মরক্কোর হাই প্রেসিং ফুটবলের সামনে বারবার খেই হারালো সেলেসাওদের মাঝমাঠ। যে চেনা ছন্দ, যে সাম্বা ফুটবলের জাদুতে বুঁদ হয়েছিল এই হাজারো প্রাণ, তা যেন কোথায় হারিয়ে খুঁজছিল ফুটবল বিধাতা। বারবার বল হারানোর মহড়া আর ছন্নছাড়া আক্রমণে সমর্থকদের কপালে তখন চিন্তার ভাঁজ। ভিনির কল্যাণে জালের দেখা মিলল ঠিকই। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো আনচেলত্তি শিষ্যদের। এই ড্র হয়তো কোনো বিপর্যয় নয়, কিন্তু ভক্তদের আক্ষেপ 5 বারের চ্যাম্পিয়নদের নামের পাশে মানায় না এই ফুটবল। ম্যাচ শেষে তাই আনন্দের চেয়ে বড় হয়ে রইল এক বুক অপূর্ণতা। খুবই হতাশ করছে, আর ব্রাজিল থেকে এটা আশা করা হয়নি। মরক্কো খুবই ভালো খেলছে। ব্রাজিল অনেকগুলো সুযোগ মিস করছে, মিস না করলে ব্রাজিলের জয় হইতো আর কি। যারা বলতেছে যে ব্রাজিল ড্র করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ব্রাজিল যদি র্যাঙ্কিংয়ে 6 নম্বর, মরক্কো 7 নম্বর, তো এখানে ড্র হওয়াটা কিন্তু স্বাভাবিক। জানি আমাদের মিডফিল্ডে একটু দুর্বলতা আছে, সেক্ষেত্রে ব্রুনো গোমেরেস এবং পাকুয়া থেকে আর একটু স্ট্রং হতে হবে। যতটুকু আশা করেছিলাম হয়তো একটু কম হয়েছে। আমরা চেয়েছিলাম যে আমরা বিজয় নিয়েই ফিরবো, যেহেতু ড্র হয়েছে খেলা, আগামীতে নেক্সটে ইনশাল্লাহ ভালো হবে। কিন্তু দেশের ব্রাজিল ভক্তদের মনে আশা কখনো মরে না। এই ড্র হয়তো নেখাত আনন্দের রাত উপহার দেয়নি, কিন্তু বিশ্বাসটাও ভাঙেনি, কারণ তারা জানে আলো আসবেই, পূর্ণ হবে তাদের হেক্সা মিশন। প্রথম অর্ধে হয়তো ব্রাজিল একটু গুছিয়ে উঠতে সময় নিয়েছে। বিনি এক কথায় অসাম, কারণ ব্রাজিলের 11টা প্লেয়ারই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আমরা জানি। আর ব্রাজিল এবার ইনশাল্লাহ হেক্সা মিশন পূরণ করবে। ইনশাল্লাহ প্রথম থেকে আমরা শুরু করতে পেরেছি, যেহেতু ইনশাল্লাহ আমরা এবার 5 স্টার থেকে 6 স্টার হয়ে ছাড়বো। যদি কোয়ার্টার ফাইনালে যাই তাহলে আশাবাদী যে আমরা ফাইনাল খেলবো। এবার আমরা ফাইনাল পর্যন্ত যাব, আমাদের হেক্সা মিশন পূর্ণ হবেই। এদিকে কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লেখা মরক্কোর পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেছে অনেক সমর্থকরা। ওরা তো জানে না মরক্কো আফ্রিকান ন্যাশনাল টিমের চ্যাম্পিয়ন, কিন্তু ওরা জানে না, ওরা তো ভাবে আলী ভাই ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। মরক্কো প্রথম 16 মিনিট যা খেলছে তাদের মনে হচ্ছে যে মরক্কো একটি ডে খেলবে আর কি। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল মরক্কো ম্যাচ দেখার সময় কথা কাটাকাটির জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 দল শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে। সকাল 6টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে বড় পর্দায় বিশ্বকাপ দেখার ব্যবস্থা করে রাখছে, আর ভোর থেকেই ব্রাজিল মরক্কো ম্যাচ দেখতে সেখানে ভিড় করেন ছাত্ররা। দ্বিতীয়ার্ধের খেলা দেখার সময় সুবিধাজনক জায়গায় দাঁড়ানো নিয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ ও ফলিত গণিত বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারিতে জড়ায় দুপক্ষ, পরে অন্য ছাত্রদের হস্তক্ষেপে তারা হলে ফিরে যায়। হাম ও উপসর্গে মৃত্যু থামছেই না। গত 24 ঘন্টায় ময়মনসিংহ, সিলেটে আরও 2 শিশু মারা গেছে। প্রাদুর্ভাব শুরুর পরে পর্যন্ত সিলেটে 69 জনের প্রাণ গেল।
জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 63 জন। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 25 জন, আর 96 রোগী এখনও চিকিৎসাধীন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনার বিভিন্ন হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। হামে আক্রান্তদের 56 ভাগের বয়স 2 বছরের বেশি। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে এবং এতে করে প্রশ্ন উঠেছে, টিকার সংকট কি তাহলে 2 বছর বা তার আগেও ছিল, নাকি টিকা শিশুদের না দিয়েই হিসাবের খাতায় উঠে গেছে? বিষয়টিকে মাঠ পর্যায়ে টিকাদানের তথ্য বিভ্রাট বলে বিশেষজ্ঞরা সন্দেহ করছেন। সহকর্মী হাসান মিসবার রিপোর্ট। হাসপাতালের নাম ডিএনসিসি কোভিড-19, তবে এখন চিকিৎসা হয় শুধু হাম রোগীদের। এ পর্যন্ত হামের রোগী ভর্তি 7,000-এর বেশি। দেশের অন্য কোনো হাসপাতালে এত রোগী ভর্তি হয়নি। ভর্তি রোগীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই হাসপাতালে 9 মাসের কম বয়সী রোগী 18 ভাগ, অর্থাৎ টিকা নেয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত তারা। 24 ভাগ আক্রান্ত হয়েছে 10 মাস থেকে 2 বছরের মধ্যে। 2 থেকে 5 বছর বয়সে আক্রান্ত 20 ভাগ শিশু, 5 থেকে 10 বছর বয়সী 13 ভাগ, আর 10 বছরের বেশি বয়সী 23 ভাগ, অর্থাৎ হাম রোগীদের 56 ভাগের বয়স 2 বছরের বেশি। মার কাছ থেকে অ্যান্টিবডি বাচ্চারা পেটের থেকে বের হয়ে পেতো বলেই কিন্তু 9 মাস পর্যন্ত তাদের মিজলস বা হামের টিকা দেয়া লাগে নাই। কিন্তু এখন একটা গ্রুপ এমন এসছে যে তাদের অ্যান্টিবডি হয়তো মার কাছ থেকে তারা সেরকমভাবে পায়নি, কোনো একটা কারণে। তাদের মায়ের অনেক রকমের প্রবলেম থাকতে পারে, তাদের টিকাগুলো কমপ্লিট ছিল না, তাদের ইমিউনিটি কম ছিল, ম্যালনারিশড মা ছিল। অন্তর্বর্তী সরকারের সময় টিকার ঘাটতি ছিল, টিকা পায়নি অনেক শিশু। বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ের অনিয়ম বা বিশৃঙ্খলায় হামের এই প্রাদুর্ভাব হয়নি। 2 বছর আগে টিকার ঘাটতি ছিল না, তাহলে কিভাবে এত শিশু টিকার বাইরে থাকলো? রিপোর্টিং যেটা হয়, সেই রিপোর্টিং এর ক্ষেত্রেও কিন্তু নানান টাইপের প্রশ্নবিদ্ধ হতে পারে যে কতজনকে সত্যি সত্যি দেওয়া হয়েছে টিকা ওই সময়গুলোতে, টিকাগুলোর কোল্ড চেন কি ঠিক ছিল কিনা, এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন হতে পারে। এখন চেক করার কোনো উপায় নেই, কারণ এটা তো অনেক আগের কথা। কিন্তু ওই রিপোর্টগুলো তো ম্যানুয়ালি হতো, এবং ম্যানুয়ালি রিপোর্টের ক্ষেত্রে সন্দেহ আজকে থেকে না, আমাদের যে ডেটার বিভ্রান্তি বা তথ্য বিভ্রাট হতেই পারে। সুতরাং কতজনকে আর সত্যি সত্যি টিকা দেওয়া হয়েছিল এটা কিন্তু আমরা সত্যিকার জানি না। 90 ভাগ মানুষ টিকার আওতায় আসলে হার্ড ইমিউনিটি হয়। সরকারি হিসেবে টিকা দানের সফলতার হার 90 ভাগের বেশি। তারপরও 2 বছরের বেশি বয়সীদের আক্রান্তের কারণ স্পষ্ট নয় স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এমন হতে পারে যে যেহেতু 2024 সনে যেটি ন্যাশনাল ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, এই সময় যে শিশুরা কাভারেজে আসার কথা ছিল সেই শিশুরা কাভারেজে আসেনি, এবং কোভিডকালীন সময় গিয়েছে। ওই সময়গুলোতে যে কাভারেজ ছিল সেই কাভারেজগুলো এক্সপেক্টেড লেভেলে ছিল না। সেই সময় যারা ড্রপড আউট হয়েছে এবং ন্যাশনাল ক্যাম্পেইন 2024 যখন হয়নি, সেই সময় যারা এই টিকাটি যারা ন্যাশনাল ক্যাম্পেইনের আওতায় আসার কথা ছিল, সেই সংখ্যাটি যখন আস্তে আস্তে বেড়েছে, 25-26-এ এসে এটি ফ্লেয়ার আপ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের তথ্যে কোথাও ঘাটতি বা বাড়তি তথ্য যুক্ত হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। তা না হলে হামের মতো অন্য রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি দেখা দিতে পারে। পাশাপাশি সুরক্ষার জন্য শুধু টিকা নয়, মা ও শিশু পুষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, জিয়াউর রহমান বিএনপিকে উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছিল। সকালে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনার সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এদেশের মানুষ পশ্চিম বাঙালি নয়, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে তা প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী লীগ তাকে নিয়ে নানা অপপ্রচার করলেও জিয়াউর রহমান তার স্বমহিমায় ইতিহাসের পাতায় উজ্জ্বল, অথচ তারা জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আর 10 বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। এ সময় শেখ হাসিনার আমলে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন তিনি। গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দেওয়া, রাজনৈতিক দল ছাড়া, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুব কঠিন। সেই কারণে তিনি বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল।
সংসদীয় গণতন্ত্রে সরকারের গঠনমূলক সমালোচনা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বিরোধী দলের দায়িত্ব। তাই জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো সংসদ ও রাজপথে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি জামায়াত ইসলামীর। দেশের ইতিহাসে নিজেদের সবচেয়ে গঠনমূলক বিরোধী শক্তি দাবি করছেন দলটির নেতারা। বলছেন, নিয়মতান্ত্রিক প্রতিবাদকে কেউ দুর্বলতা ভাবলে হবে না। বিরোধী দল বরাবরই জনগণের সাথে আছে ও থাকবে। জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি, সাথে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মতো জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কতটা সরব বিরোধী দল? সংসদ ও রাজপথে বিরোধী দলের সক্রিয়তা আর ভূমিকা নিয়ে আলোচনা আছে বিভিন্ন মহলে। বিরোধী দলীয় এমপি ও জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান বিরোধী দল। দলটির অন্য নেতারাও বলছেন, জনগণের উপর চাপিয়ে দেয়া যে কোনো ইস্যুতে সরব ও সোচ্চার তারা। নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু এটা উল্টে যাচ্ছে। জনগণের সাথে আছি, জনগণের পাশে আছি, তাদের পাশে আমরা থাকবো। বিরোধী দল তার বিল পাস করতে পারবে না। প্রতিবাদ করা, বিরোধিতা করা, ভুল তথ্য সংশোধন করে দৃষ্টি আসন করা, এগুলো বলাই বিরোধী দল, এগুলো সংশোধন হচ্ছে। আবার রাজপথেও আমরা আন্দোলন কর্মসূচি রেখেছি। এবং মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি দুইটাই জনগণের নাভিশ্বাস উঠে গেছে। এটা হাসিনা সরকারের শেষের দিক থেকে আরম্ভ হয়েছে এবং এটা আসলে ধারাবাহিকভাবে চলছে। এই ব্যাপারে আমরা নজর দেওয়ার জন্য সরকারকে বারবার বলেছি। জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, কেবল বিরোধিতা নয়, জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সরকারের সাথে সমন্বয় করেও কাজ করছে বিরোধী দল। আমাদের মধ্যে যে একেবারে সম্পর্ক নাই, কথাবার্তা বন্ধ, তা কিন্তু না। তবে যদি সরকারি দল আর একটু উদার হতো, যারা দেশ চালাবে তাদেরকে একটু উদার হতে হয়। ইতিহাসের সবচেয়ে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমাদের এই বিরোধী দল রাখছে, আবার প্রতিবাদের জায়গাটা সবসাথে শক্তিশালীভাবে রাখছে। তো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাখি বলেই যদি কেউ বলা হয় যে দুর্বল ভূমিকা, এটা সঠিক না। পেট্রোল পাম্পগুলোতে মারাত্মক ধরনের দীর্ঘ লাইন, কিউ, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পর্যন্ত থাকেন। আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করলাম, সরকার প্রথম অস্বীকার করলেন, পরে আমরা প্রস্তাব দিলাম যে এটা নিয়ে সংসদে আলোচনা। নেতারা বলছেন, জনস্বার্থের ইস্যুগুলোই নিজেদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে তুলতে বদ্ধপরিকর তারা। এই নির্বাচনের দুটি দিক ছিল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। খুলনা শহরের একটি মসজিদে ঢুকে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা, এতে 2 জন আহত হয়েছেন। ফজরের নামাজ শেষে দৌলতপুরের অজুপাটিকো জামে মসজিদে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নামাজ শেষে কোরআন শরীফ পাঠ করছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় আলম শেখ। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢোকে এবং তাদের ছোঁড়া গুলিতে লোকমান ও আলম আহত হন। গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লোকমানকে পাঠানো হয় ঢাকায়। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম এখন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে কাজ চলছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। আমরা এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানবার চেষ্টা করছি। খুলনায় আমাদের সহকর্মী শেখ আল এহসান অপেক্ষা করছেন আমাদের জন্য। এহসান, ফজরের নামাজের পরপরই তো এই ঘটনা ঘটেছে, কারা কি কারণে মসজিদে ঢুকে গুলি ছুড়লো এ সম্পর্কে কিছু জানাতে পারলো কিনা আইন শৃঙ্খলা বাহিনী, এবং যে 2 জন আহত হয়েছে তাদের শারীরিক অবস্থা কি? বৃষ্টি, যে ঘটনাটা ঘটেছে এটা বলছি যে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এই ঘটনাটা ঘটেছে বলে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহ করছে, এবং তারা এখানকার কিছু সিসিটিভি ফুটেজ তারা ম্যানেজ করেছে। যে সিসিটিভি ফুটেজে তারা দেখেছে যে ঠিক ওই ফজরের ওই সময়টার কিছু আগে একটা মোটরসাইকেল আশেপাশে ঘোরাঘুরি করেছে, তাতে একজন ব্যক্তি হাঁটাহাঁটি করেছে এবং মোটরসাইকেলে 2 জন ব্যক্তি ছিল। পুলিশ আসলে এই বিষয়টা নিয়েই তদন্ত এগিয়ে যাচ্ছে। অন্যদিকে যেহেতু গুলিবিদ্ধ লোকমান হাকিমের পরিবারের এখন বাড়িতে কেউ নেই, তারা কেউ অভিযোগ করেনি, তারা সবাই লোকমান হাকিমকে নিয়ে ঢাকায় অবস্থান করছে, সেহেতু পুলিশও তার কোনো শত্রু আছে কি না সেটা বুঝতে পারছে না। তবে পুলিশ বলছে যেহেতু তদন্ত এগিয়ে যাচ্ছে, কিছু সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, সুতরাং হয়তো অচিরেই সন্ত্রাসীদের চিহ্নিত করা সম্ভব হবে। তবে
আরেকটা কথা বলতে চাই, লোকমান হাকিম কিন্তু এই এলাকায় বেশ বিশিষ্ট জন হিসেবে পরিচিত। এই যে মসজিদ, এই মসজিদে তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় 29 বছর। অন্যদিকে এই এলাকা একটা ব্যবসায়িক জোন, বিশেষ করে তেলের ডিপোগুলো, জ্বালানি তেলের ডিপোগুলো এই এলাকায় অবস্থিত। তিনি এজেন্ট হিসেবেও ব্যবসা করেন এবং বিভিন্ন ঠিকাদারের ব্যবসা তার রয়েছে। পুলিশ বলছে যে এই ঘটনাগুলোই আসলে তাকে শত্রু বাড়িয়েছে কিনা সেটা তারা তদন্ত করছেন। বর্তমানে লোকমান হাকিম ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং অন্য আরেকজন যিনি আলম শেখ, তিনি আছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের শারীরিক অবস্থার খুব বেশি অবনতি হয়নি বলে এখনো পর্যন্ত জানা গেছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ এহসান। চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আরেক শিশু সন্তান যে গুরুতর আহত, সে এখন হাসপাতালে ভর্তি। গতরাতে উপজেলার চেনামতি বড়ুয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজন বড়ুয়ার স্ত্রী অ্যানি বড়ুয়া, 16 বছরের বয়সী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। স্বজনরা জানায়, সুজন চট্টগ্রাম নগরের একটি আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তিনি গতরাতে বাড়িতে ছিলেন না। গতরাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে যান। এ সময় 5 বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়াকে কোলে নিয়ে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন অ্যানি বড়ুয়া, আর ঘরের ভেতরে পড়েছিল প্রিয়ন্তীর মরদেহ। আহত মা ও ছেলেকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক অ্যানি বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়ার সাথে টাকা পয়সা নিয়ে বিরোধ চলছে সুজনের। এরই জেরে হত্যাকাণ্ড হতে পারে। মৃত্যুর আগে অ্যানি তেজপ্রিয়র নামও বলেছেন বলে স্বজনদের দাবি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রামে যাচ্ছি। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। জোবায়েদ, ডাবল মার্ডারের ঘটনায় কাউকে গ্রেফতার করা হলো কিনা, এবং যেই চাচাতো ভাইকে সন্দেহভাজন হিসেবেই বলছে এলাকাবাসী তেজপ্রিয় বড়ুয়া, তার সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারলো কিনা? বৃষ্টি, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তারা বলছে যে যাদের বিরুদ্ধে অভিযোগটি আছে তাদেরকে তারা আইনের আওতায় আনার চেষ্টা করছে, এবং এই ঘটনাটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ তৎপর হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং ঘটনাটা আসলেই একেবারে মর্মান্তিক। ঘরে ঢুকে মা মেয়েকে এভাবে কুপিয়ে হত্যা করা, এবং সেটা এই সময়টাতে এসে এটাই কেউই মেনে নিতে পারছে না। স্বজনরা তো বটেই, পাশাপাশি এলাকাবাসী যারা আছেন তারা এবং এই ঘটনাটি যারাই শুনছেন তারা এটা তীব্র নিন্দা জানাচ্ছেন। ঘটনাটা একেবারে যদি সংক্ষেপে বলতে চাই, তাদের জমি জমা কিংবা আর্থিক লেনদেনের একটা বিরোধ ছিল দীর্ঘ সময় ধরে। সেই জমি জমা সংক্রান্ত বা আর্থিক লেনদেনের কাগজগুলো নিতেই ঘরে প্রবেশের পর এই কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং যে সন্তান 5 বছর বয়সী শিশু পিয়াস, সে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন তার আনোয়ারাতে নিজ বাড়িতে তাকে নেওয়া হয়েছে, এবং স্বজনরা এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গের সামনে তারা অপেক্ষা করছেন। তারা মরদেহটি এখনো এখানে এসে পৌঁছেনি। মরদেহটি আসলে সেটির ময়না তদন্ত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং সেটি তাদের শেষকৃত্য সম্পন্ন করবে। এই ঘটনার তারা তীব্র নিন্দা এবং জোর দাবি জানাচ্ছেন দ্রুত বিচার কার্যকর করার। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ জুবায়েদ। শিশু রামেসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ আলী ও মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের আবেদন গ্রহণ করেন। জেল আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা বলেন, নেশাগ্রস্ত অবস্থায় রামিসার সাথে যা হয়েছে তা অনিচ্ছাকৃত, আর এর জন্য তিনি ক্ষমা চান। আর সোহেলের স্ত্রী স্বপ্না দাবি করেন তাকে অন্যায়ভাবে এই হত্যায় জড়ানো হয়েছে। এদিকে আজ রামিসা সহ মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বিশেষ বেঞ্চে আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। কোনো মুলতবি ছাড়াই মামলা দুটো শুনানি করতে চান বলে জানিয়েছেন তিনি। এদিকে আজ থেকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না।
কার্যকর হয় না। মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি, তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। অন্তত মানুষ, অপরাধীরা একই ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখে। দেশের অন্যতম অভিজাত এলাকা রাজধানীর গুলশান। নাম শুনলেই মনে হয় উচ্চবিত্তদের আলো ঝলমলে জীবন। অনেকেরই সেই বৃত্তের সুখ থাকলেও স্থায়ী অস্থায়ী বাসিন্দাদের জন্য দিন দিন সংকুচিত হচ্ছে বাসযোগ্যতার সূচক। শান্ত, স্নিগ্ধ আর সবুজ কেটে জায়গা করে নিচ্ছে কর্পোরেটের চকচকে আধিপত্য। উনিশশো ১৯৬১ সালের সেই ভোলা গ্রামে রাত নামে, হাজার বছরের রাত। ৬৫ বছর আগের নাম বদলে গুলশানের খোলস পড়া এই তল্লাটের রাতের রঙও বদলেছে। কালো থেকে হয়েছে বহুরঙ্গা, হচ্ছে আরো। অবস্থা অনেক খারাপ ছিল, আমরা চলাফেরা করতে পারতাম না, আর এখন আগের থেকে অনেক বেটার। মানে ছেলেপিলের বাজে ছেলেপিলের আগে তো এখানে অনেক মারামারি হতো। হ্যাঁ, অনেক মারামারি হতো এবং এখানে একটা মার্ডারও হয়েছে। জমজমাট জীবনের অনুষঙ্গ যখন গুলশানের অলিতে গলিতে, তখনও সমানতালে কোথাও কোথাও সেই প্রাচীন জীবনও বহন করছেন কেউ কেউ। যাপন আর উদযাপনের ভিড়ে গুলশানের দিন মহাকর্মব্যস্ত। আকাশ ছুতে যাওয়া সুউচ্চ অট্টালিকা, কর্পোরেট অফিসের চাপে পিষ্ট আবাসিক সুখের সূচক। গ্রোয়িং পপুলেশনের কারণে গুলশানের আপনার অ্যাপার্টমেন্ট বা বাসার ডিমান্ড তো বাড়তেছে। এখানে বিভিন্ন কর্পোরেট অফিস হচ্ছে, কমার্শিয়াল অফিস হচ্ছে। ৪০-৪২ বছর আগে দেখছি দোতলা তিনতলার বেশি কোনো বাড়ি ছিল না। গুলশানের জমি কাঠা প্রতি ৫০ লাখ টাকার বিনিময়ে আবাসিক থেকে বাণিজ্যিক শ্রেণীতে রূপান্তরের সুযোগ রেখেছে সরকার। অভিযোগ, দেদারসে সেই সুযোগের অপব্যবহার বাড়ায় এমন কর্পোরেট আধিপত্য সবখানে। বিস্ময়করভাবে রাজুক, ঢাকা শহরের অনেক এলাকাতে কি করলো, কমার্শিয়াল যে সুযোগটা তৈরি করে দিল। ধানমন্ডি, গুলশান, বনানী, এখন তো ১০০ ফুট রাস্তা হলেই কনভার্সন করা যাবে। এটা তো প্ল্যানিংয়ের যে মূল স্পিরিট এবং স্ট্র্যাটেজিক যে সিদ্ধান্তের পুরোপুরি বাইরে গিয়ে এটা একটা স্বেচ্ছাচারিতা। একসময় কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত পাওয়া গুলশানকে আরও নাগরিক বান্ধব করার চেষ্টা গুলশান সোসাইটির। এত দামি জায়গা, এত দামি বাড়ি, কিন্তু এখানে শতকরা ৯০% বাড়িতে কোনো সোয়ারেজ নেই। এটা রাস্তায় অফিস, মেইন রোডের মধ্যে সব ২০ তলা ২২ তলা, সম্প্রতি ৪০ তলা বিল্ডিংও উঠেছে। তো এখানে যেন ৪০ তলা বিল্ডিং আছে, কিন্তু সম্পূর্ণ অপরিকল্পিত পার্কিং। ১২ থেকে ১৪ হাজার রিক্সা চলছে এখানে, ৪০০ রিক্সার জায়গায়, এবং পুরোটা রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে গেছে টেসলাতে, এবং সেটা তো একটা অপরিকল্পিত বাহন। সাধারণের ভাবনার সাথে গুলশান জীবনের তফাৎ কমছে না বাড়ছে সে বিষয়ে নানা বিতর্ক থাকলেও আবাসিক জীবনের শান্তি বাড়ুক সেই প্রত্যাশা সবার। বড় বড় অনেক ব্যবসায়িক গ্রুপ, তারা একটা বিশাল বড় ১০ তলা বিল্ডিং বানিয়ে ফেলছে। এভাবে তো একটা শহর চলতে পারে না, এভাবে একটা এলাকা চলতে পারে না। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের পুশিন চেষ্টা চলছে। ভোরে চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা পণ্ড হয়। বিজিবি জানায়, ভোরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে শিশু, নারী সহ ১১ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি টহলরত সদস্যরা গ্রামবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলে। বাধ্য হয়ে শূন্যরেখার ভারতীয় অংশে ভুক্তভোগীদের নিয়ে যায় বিএসএফ। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানায়, ভোরে আসাম রাজ্যের ঝালুরচর সীমান্ত দিয়ে শিশু, নারী সহ ৯ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। পরে ভুক্তভোগীদের কাঁটাতার সংলগ্ন স্থানে নিয়ে আটকে রাখে বিএসএফ। এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় সহকর্মী জিসান আহমেদ অপেক্ষা করছেন আমাদের জন্য। একটু দেখে আসতে চাই কি আপডেট আছে জিসানের কাছে। জিসান, সীমান্ত এলাকার চিত্র একটু আমাদেরকে জানাবেন। পুশিন চেষ্টা যেহেতু অব্যাহত রয়েছে, বিজিবি কি বলছে? কারণ অনেকদিন যাবতই তো এটি চলছে। পতাকা বৈঠকের কোনো ধরনের আহ্বান জানানো হয়েছে কিনা সেটিও জানতে চাই। বৃষ্টি, সীমান্ত এলাকার কথা যদি বলি, একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে বিজিবি সদস্যরা। সেই সাথে কিন্তু স্থানীয় লোকজনও তাদের সাথে
অংশ নিয়েছেন। এই যে যৌথ প্রতিরোধে সকালে যেই পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ, অর্থাৎ এই চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত দিয়ে যেই 11 জন নারী পুরুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, সেই চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে শুধুমাত্র এই সতর্কতার কারণেই। এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে দিনভর কিন্তু চুয়াডাঙ্গার যে বিভিন্ন সীমান্ত পয়েন্টগুলো রয়েছে, অরক্ষিত এবং সুরক্ষিত সবগুলো সীমান্ত পয়েন্টে বিজিবির একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা প্রহরায় রয়েছে এবং সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। সেই সাথে এখানকার স্থানীয় গ্রামবাসীরাও কিন্তু বেশ সচেষ্ট এবং সতর্ক অবস্থায় রয়েছে। তারাও কিন্তু বলছিলেন যে এইভাবে আসলে ভারত থেকে যেসব মানুষজনকে ঠেলে দিচ্ছেন সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। একটি নিয়ম রয়েছে, কিংবা যে নিয়ম নীতি পতাকা বৈঠক, তার মাধ্যমে কিন্তু তাদেরকে দেশে পাঠানো কিংবা গ্রহণের যে বিষয়টি রয়েছে সেটি হতে পারে। বিজিবি ৬ ব্যাটালিয়নের যিনি পরিচালক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনিও যেমনটি জানিয়েছেন যে বিএসএফ যেভাবে আসলে বিভিন্ন মানুষজনকে ঠেলে দিচ্ছেন সেটি আসলে তারাও প্রত্যাশা করেন না এবং সেটিও তারা এইভাবে আসলে কোনো মানুষকে গ্রহণ করবেন না। ফলে তারাও কিন্তু আসলে এক প্রকার ফেরত পাঠাতে বাধ্য করছেন এবং বিএসএফ তাদেরকে গ্রহণও করছেন। এখনো পর্যন্ত যেটি বলা যায় যে প্রত্যেকটি সীমান্ত এলাকাগুলোই কিন্তু আসলে বেশ সতর্ক অবস্থায় রয়েছে এবং বিজিবি সদস্যরাও বেশ সতর্ক অবস্থায় তাদের যে টহল কার্যক্রম সেটি চালাচ্ছেন। সাথে সাথে কিন্তু স্থানীয় লোকজনও তাদের সাথে অংশ নিয়েছেন। আমরা ধন্যবাদ জিসান। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হলেও এখনো মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে সব রোগী সরিয়ে নেওয়া হয়নি। গতকাল পর্যন্ত 234 জন রোগী জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগে ভর্তি আছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় নতুন করে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। আর এমন অবস্থায় নতুন ভর্তি হতে আসা রোগীরা বিপাকে পড়েছেন। তারা বলছেন অল্প খরচে এমন হাসপাতাল পাওয়া কঠিন। সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রোগী ও তাদের স্বজনদের। রোগী স্থানান্তরের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্যাথোলজি লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করা বেআইনি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন তারা। বাচ্চার একটু সমস্যা ছিল, ওদের ট্রিটমেন্ট অফ হয়ে যাওয়ার কারণে ওরা ট্রিটমেন্টটা দিতে পারেনি, যার কারণে আমার অন্য হসপিটাল নিতে হবে। ভর্তি করেছি আজকে 7 দিন যাবত, কিন্তু ভর্তি অবস্থা আছে একটু মোটামুটি। এখন এই যে আজকে 3 দিন যাবত 4 দিন যাবত মানে টোটালি ডাক্তার আসতেছে না। সাধারণ পাবলিকের কথা বিবেচনা করে এর পরিবর্তে রোগীগুলো কোন জায়গায় স্থানান্তর করা হবে এবং কোন জায়গায় দেখাইলে ভালো হবে, এটা কিন্তু আসলে বর্তমান সরকার একটু বিবেচনা করার দরকার। যুক্তরাষ্ট্রের অভিযানের শঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়াম সুরক্ষায় ব্যাপক তোড়জোড় চালাচ্ছে ইরান। নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিজেরাই উড়িয়ে দিচ্ছে কিছু টানেল, প্রবেশপথে মাইন পুঁতে রাখছে। বোমা তৈরির প্রায় উপযোগী ইউরেনিয়ামের মজুদের কাছে যাতে মার্কিন বাহিনী পৌঁছাতে না পারে সেজন্যই এই তৎপরতা। গোয়েন্দা সূত্রের বরাতে সব তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযানের অন্যতম অজুহাতই ছিল তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা। তবে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ শত্রুদের হাতে তুলে না দেওয়ার বিষয়ে অনড় ইরান। আপাতত যুদ্ধ থেমেছে, তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনাও। তবে মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামের কি হবে তা এখনও অনিশ্চিত। এর মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে উঠে এলো নতুন তথ্য। গত 1 মাস ধরেই নিজেদের ইউরেনিয়ামের সুরক্ষায় ব্যাপক তৎপর তেহরান। মূলত যেসব ইউরেনিয়ামের মান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি সেসবই সুরক্ষিত করছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের সাথে সম্পৃক্ত অন্তত 5টি সূত্রের বরাতে CNN জানিয়েছে যেসব ভূগর্ভস্থ স্থানে এই ইউরেনিয়ামগুলো রাখা হয়েছে সেগুলোর টানেল নিয়ন্ত্রিত বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবেশ পথগুলোতে পুঁতে রাখা হচ্ছে মাইন। প্রতিবেদনে বলা হয়েছে ইউরেনিয়াম জব্দে ডোনাল্ড ট্রাম্প স্থলাভিযানের হুমকি ধামকি দেওয়ার পর থেকেই এই তোড়জোড় চালাচ্ছে তেহরান। বলা হচ্ছে ইরানের নতুন এই নিরাপত্তা বলয়ের কারণে তাদের কাছে থাকা প্রায় 1/2 টন অতি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ 1 মাস আগের তুলনায় আরও বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় চুক্তি হলে এগুলো সরিয়ে নেওয়া ও ধ্বংসের দায়িত্ব কে নেবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, যা আলোচনার টেবিলে বাড়তি সুবিধা দিচ্ছে ইরানকে। মার্কিন কর্মকর্তাদের দাবি চুক্তি হলে যুক্তরাষ্ট্রের হাতে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে দিতে রাজি হয়েছে তেহরান, পরে সেগুলো ধ্বংস করা হবে। তবে এই বিষয়ে তেহরানের অবস্থান বিপরীতমুখী। তারা বলছে ইউরেনিয়াম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সমঝোতা স্মারকে সই হওয়ার পর শুরু হবে পারমাণবিক ইস্যুতে আলোচনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান শিক্ষা জরুরি, তা না হলে বৈশ্বিকভাবে টিকে থাকা কঠিন বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সকালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমান বিশ্বে সে দেশ ও জাতি এগিয়ে যাবে যাদের উদ্ভাবনী ক্ষমতা বেশি, তাই প্রযুক্তি খাতে বিনিয়োগ অনেক গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, রূপপুরে পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হয়েছে, এখানে অনেক বিজ্ঞানী দরকার বলেও জানান। নতুন সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যার ভিত্তি হবে জ্ঞান ও উন্নয়ন। বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমাদের লক্ষ্য একটি উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে অর্জনে প্রয়োজন দক্ষ মানব সম্পদ, গবেষণা সক্ষম প্রতিষ্ঠান ও উদ্ভাবনী চিন্তাশক্তি সম্পন্ন তরুণ প্রজন্ম। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে যথোপযুক্ত বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে। সরকারের ভালো কাজকে সমর্থন করা হবে, তবে জনবিরোধী কাজ করলে অতীতের মতোই আপোষহীন অবস্থান নেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সাধারণ সম্পাদক বলেন, এ বাজেটে শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ নেই, অথচ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর ব্যবস্থা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বাজেটের বড় অংশ ব্যাংক ও বৈদেশিক ঋণ থেকে নেয়ার কথা বলা হয়েছে, এই চাপ দেশের মানুষকে বহন করতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রাজস্ব আদায় না করা গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য তার। এ সময় সাইফুল হক বলেন, গণ অভ্যুত্থানে যে শ্রমিকরা প্রাণ দিয়েছেন তাদের প্রাপ্য সম্মান দেয়া হয়নি। ভালো কাজের আমরা ভালো বলবো, কিন্তু দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, জনগণের প্রতিপক্ষের বিরুদ্ধে যদি আপনারা কোনো অন্যায় কাজ করেন, অবশ্যই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অতীতের মতন রাজপথে দাঁড়িয়ে সবার আগে তার প্রতিবাদ করবে, তার বিরোধিতা করবে। আমার পুরো রপ্তানিমুখী শিল্প যে শ্রমিকদের উপরে নির্ভর করে, সেই শ্রমিকদেরকে তাদের বাঁচার ব্যবস্থা করবেন বাজেটে। এ ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।